এই হলেন স্বামীজির ভাই। আজকে আপনাদের জন্য একটি বিশেষ ধরনের প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি আমি রনি, আমার এই চ্যানেল যার নাম এন্টারটেনার রনি। আপনারা শুনছেন আমার কণ্ঠে আজকের বিশেষ প্রতিবেদন। স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দের ভাই মহারিষি মহেন্দ্রনাথ দত্তের কথা লিখছেন মধুশ্রী সিনহা ম্যাডাম। স্বামীজির মেজ ভাই শ্রী মহেন্দ্রনাথ দত্তের এই বছর 150 বছর। অন্যান্য যে মহর্ষিরা আমাদের রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন তিনিও কিন্তু তাদের মধ্যে একজন অন্যতম, যদিও উপেক্ষিত, নামটা খুব একটা সচরাচর আমরা শুনি না, তবুও অনন্য এই ঋষি সুলভ মানুষটির প্রতি শ্রদ্ধা জানিয়ে অনেক সভা হচ্ছে আজকাল। আমিও, অর্থাৎ যিনি লিখছেন তার কথা বলা হচ্ছে, আমিও ওনার লেখার একজন বিশেষ অনুরাগী। ওনার লেখা অনুধ্যান তা সে শ্রীরামকৃষ্ণ, স্বামী ব্রহ্মানন্দ, শ্রীমৎ বিবেকানন্দ, স্বামীজির জীবনের ঘটনাবলী, যে বই হোক না কেন যেন মনে হয় চরিত্রগুলো চোখের সামনে হেঁটে বেড়াচ্ছে। আমি ওনার আরও একটা বই পড়তে খুব ভালোবাসি, সেটার নাম সাধু চতুষ্টয়। বইটা যে কতবার পড়েছি, বিশেষ করে মথুরা দাসের জীবন অনুধ্যান। বইটা উনি গৌরীমার শারদেশ্বরী আশ্রমে সব সত্য দিয়ে যান। বইটা প্রথম ভোলাগিরি মহারাজের এক শিষ্য প্রবীণ সন্ন্যাসী আমার মাকে পড়তে দিয়েছিলেন। মাকে বলেছিলেন, মশাই, উনি সব মেয়েদেরই মশাই বলতেন, বইটা যার লেখা উনি সাধু নন, সাধুর বাপ। কাজের ভিড়ে ইদানিং ওনার 150 বছরের জন্মদিনের কথা মনেই ছিল না। এই দুদিন আগে একটা বেল আইকন দিয়ে ইউটিউবের একটা লেকচার শ্রী মহেন্দ্রনাথ দত্তের ওপর আসতে হঠাৎ স্মৃতির অতল থেকে একটা ঘটনা ঝিলিক দিয়ে উঠল। বোধহয় ইংরেজি 1995 সাল হবে, বছরটা একদম ঠিক মনে নেই। হয়তো এই বছর এই হয়তো মানে 1995 জায়গায় 1-2 বছর এধার ওধার হতে পারে। এক্স্যাক্টলি 1995 কিনা সেটা মনে করতে পারছি না। যাই হোক, গড়িয়া বিবাদীবাগ মিনি বাস টার্মিনাস থেকে একটা বাসে উঠে সামনের সিটে বসার জায়গা পেলাম। জানলার দিকে একজন বয়স্ক ভদ্রলোক বসে। আমি বাস ছাড়ার অপেক্ষা না করে সাধু চতুষ্টয় বইটা বার করে পড়তে শুরু করলাম, কারণ থিয়েটার রোড যেতে প্রায় 1.25 ঘন্টা সময় লাগবে গড়িয়া থেকে। নিবিষ্ট মনে পড়ছি, বাস থেকে ভদ্রলোক বলে উঠলেন, আচ্ছা, যে বইটা পড়ছেন সেটা কার লেখা খেয়াল করেছেন? আমিও উত্তর দিলাম, হ্যাঁ, শ্রী মহেন্দ্রনাথ দত্ত। উনি বললেন, উনি কে ছিলেন জানেন? আমি বললাম, হ্যাঁ, স্বামীজির পরের ভাই। ভদ্রলোক বলতে লাগলেন, জানেন, আপনি বইটা পড়ছেন দেখে আমি আর থাকতে পারলাম না। আমি না ওনাকে ভীষণ কাছ থেকে দেখেছি, ভীষণ ঘনিষ্ঠভাবে মিশেছি ওনার সঙ্গে। উনি আমার ভীষণ আপনার মানুষ ছিলেন। এতক্ষণ আমি বই থেকে চোখ না তুলেই উত্তর দিচ্ছিলাম, কিন্তু এখন আমি বিস্ময় হতবাক। তাকিয়ে দেখি ভদ্রলোক মোটা চশমার ফাঁক দিয়ে মিটিমিটি হাসছেন, কিন্তু মনটা বোধহয় দূর কোনো রাজ্যে বিচরণ করছে তখন ওনার। নিজে থেকেই বলতে শুরু করলেন, ঢাকা থেকে সবে কলকাতা এসেছি কলেজে ভর্তি হব বলে। তখন এদেশে আমার পরিচিত কেউ ছিল না। আমি বেলুড় মঠে যেতে একজন মহারাজের সাথে আলাপ হলো। বললেন, তা বাবা, তুমি তো সিমলা স্ট্রিটের কাছেই মেসে থাকো, ওখানে স্বামীজির মেজ ভাই শ্রী মহেন্দ্রনাথ দত্ত থাকেন, ওনাকে সবাই দাদু বলে। দেখো, উনি তোমাকে আপনার লোকের মতোই ভালোবাসবেন। ভদ্রলোক বলে যেতে থাকলেন এক নাগারে। আমি জিজ্ঞেস করেছিলাম, আমি তো একেবারে নতুন, ওনাকে চিনব কেমন করে? মহারাজ উত্তর দিলেন, সব তারাদের মধ্যে চাঁদকে চিনে নিতে যেমন অসুবিধে হয় না, তেমনি ওনার চেহারা এমন যে অপরিচিত কোনো ব্যক্তিরও চিনে নিতে বিন্দুমাত্র অসুবিধা হবে না। ওখানে পাড়ার মোড়ে একটা চায়ের দোকান আছে, ওখানে সকালে বসে থাকবে, উনি সকালে হাঁটতে বেরোন, ঠিক চিনে নিতে পারবে। ভদ্রলোক বলে যেতে থাকলেন। আমি সেই মতো পরের দিনই ওই চায়ের দোকানে গিয়ে বসে আছি। চায়ের দোকানের ভদ্রলোককে জিজ্ঞেস করলে ফেললাম, উনিও ওই একই উত্তর দিলেন, সকালে উনি হাঁটতে বেরোন, দেখলেই চিনতে পারবেন। আস্তে আস্তে চায়ের দোকানেও ভিড় জমতে শুরু করেছে। আমি বসেই আছি, হালকা ঠান্ডাও পড়েছে তখন। হঠাৎ দেখি ফর্সা টুকটুকে লম্বা বেশ মোটা একজন মানুষ হেঁটে এইদিকেই আসছেন, হাফাতা ফতুয়া, পেটের কাছের বোতামগুলো খোলা, হাঁটু অবধি ধুতি। মন বলল, ওই যে ওই উনি, তিনি আসছেন। যেন মনে হলো এতদিন যে ছিলেন বসে পথ চেয়ে, আর কালগুনে দেখা পেলেন ফাল্গুনে।
আমি দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনি কি দাদু মানে মহেন্দ্রনাথ দত্ত? উনি বললেন, হ্যাঁ, কিন্তু তোমাকে তো চিনতে পারলাম না। হে, আমি প্রণাম করলাম। এইবার দুজনে হাঁটতে হাঁটতে কথা বলা শুরু করলাম। বললাম বেলুড়ের মহারাজের কথা, আমার এখানে পরিচিত কেউ নেই তাও জানালাম। বাড়ি অবধি পৌঁছে গেলাম। উনি দোতলায় ওনার ঘরে গিয়ে গেলেন, কিছু কথা সেটাও হলো ওনার সঙ্গে। বললেন, মাঝে মাঝে এসো। এরপর থেকে কলেজের পর মাঝে মাঝেই চলে যেতাম দাদুর কাছে, কোনো সংকোচ নেই। একেবারে নিজের দাদু। কত কথা, কত ইয়ার্কি, আবার কখনো সিরিয়াস কথা, সেগুলো সব বুঝতামও না। আমার টাকার তখন বড় কষ্ট, দেশ থেকে ঠিকমতো টাকা আসতো না। দাদু বলতেন, তুইও ফকির আমিও ফকির। একদিন দাদুর কাছে যাওয়াতে দাদু বললেন, ওই রাস্তার মোড়ের চায়ের দোকান থেকে একটু চা খাওয়াতে পারিস? আমি বললাম, আমার কাছেও পয়সা নেই, আপনার কাছেও পয়সা নেই, তাহলে কি করে চা আনবো? দাদু বললেন, দেখ না, তোর পকেটে নিশ্চয়ই খুঁজে পাবি কিছু না কিছু। আমি বললাম, এই কাঁচা প্যান্ট পরে এসেছি, এর পকেটটা উল্টো করে শুকোতে দিয়েছিলাম, এক পয়সাও নেই, কোথা থেকে চা আনবো? উনি বললেন, পকেটে হাত দিয়ে দেখ, চারানা পাবি। আমি তর্ক করতে লাগলাম, বলছি না পকেটটা উল্টো করে প্যান্টটা শুকোতে দিয়েছিলাম, একটা আনাও নেই। কিন্তু ওনার পিড়াপিড়িতে পকেটে হাত দিয়ে তো দেখতেই হলো। আমি বিস্ময়ে হতবাক, সত্যি তো পকেটে একটা চারানা। আমি স্তম্ভিত, কথা বলার অবস্থায় তখন নেই। কোথা থেকে এলো এই চারানা? আমার পকেট তো ফাঁকা গড়ের মাঠ ছিল। দুজনের জন্য 2 কাপ চা নিয়ে এলাম। ভদ্রলোক বলে চলেছেন। এর আরও কিছুদিন পরের ঘটনা। বর্ষাকাল, সকাল থেকে তুমুল বৃষ্টি। সেদিন কলেজ যায়নি। মেসেও মন ছিল না। মনে হলো যাই দাদুর কাছে ঘুরে আসি। খুব বৃষ্টি। দাদু বললেন, কিরে, লুচি মাংস খাবি? তুই তো লুচি মাংস খেতে ভালোবাসিস। আমি হেসে বললাম, তাতে কি, আপনিও তো ভালোবাসেন, কিন্তু আপনার কাছে কি পয়সা আছে? একটা টাকাও তো নেই। উনি বললেন, বল না খাবি কিনা। আমি হাসলাম। উনি বললেন, ওই বেরিয়ে পড়েছে দেখবি, ঠিক 11টা নাগাদ এসে যাবে, বুঝলি। আমি ভাবলাম বয়স হয়েছে তো, কথা বাড়ালাম না, ভুলভাল বকছেন হয়তো। বৃষ্টি ক্রমশই বাড়ছে এদিকে। প্রায় 11টা বাজতে যায়, হঠাৎ সদর দরজায় ধাক্কা, তার সাথে যেন একটা ডাক কানে ভেসে এলো, দাদু, দাদু আছেন দাদু? ঘড়িতে তাকিয়ে দেখি ঠিক 11টা বাজে। দৌড়ে গিয়ে দরজাটা খুললাম। দেখি এক ভদ্রলোক, পুরো ভেজা, হাতে একটা বড় টিফিন ক্যারিয়ার, আমায় জিজ্ঞেস করছেন, দাদু আছেন? আমি শশব ব্যস্ত হয়ে ওনাকে ওপরে নিয়ে এলাম। দাদু উঠে বসেছেন। ভদ্রলোক টিফিন ক্যারিয়ারটা মাটিতে দেখে দাদুকে প্রণাম করে বললেন, কালকে অনেক রাতে ফিরেছি, আজকে তোমার জন্য লুচি মাংস করে নিয়ে এলাম। তোমার সাথে না দেখা করে গেলে ভালো লাগে না। এইবার সত্যি আমি বাকরুদ্ধ। দাদু আমাকে গামছা এনে এতে বললেন। ভদ্রলোক মাথা মুছতে মুছতে আমাকে বলতে লাগলেন, দিল্লিতে কাজ করি, কাল অনেক রাতে ট্রেন ঢুকলো, দাদু লুচি মাংস খেতে ভালোবাসে কিনা, তাই আজকেই লুচি মাংস নিয়ে চলে এলাম। দেখা না করে গেলে মনটা তো খারাপ লাগে। হঠাৎ কন্ডাক্টরের চিৎকারে চটক ভাঙলো পরের স্টপেজ মিন্টো পার্ক। আমি মিন্টো পার্কে নেমে বেলভিউয়ের সামনে দিয়ে হেঁটে থিয়েটার রোড পৌঁছে যেতাম। আমিও যেন কোনো ঘরের মধ্যে চলে গিয়েছিলাম। চোখে, মুখে, কানে, নাকে সব জায়গাটা কেমন একটা ভোঁ ভোঁ করছিল। আমি বেঘুরে এতক্ষণ ধরে সব কথা শুনে এবার স্টপে নেমে গেলাম। শেষের ঘটনাটা শুনে একটা ভাবনা গ্রাস করে ফেলেছিল, এটার নামে কি বিশ্বমনের সাথে এক হয়ে যাওয়া। এরপরে আরেকটা ঘটনা আমার বাবার কাছে শোনা। বলেছিলেন বাবার অফিসের এক সহকর্মী, ওনার পাড়ার গলিতে নাকি ক্রিকেট খেলতেন শ্রী মহেন্দ্রনাথ দত্ত। দোতলার ঘরে শুয়ে জানলা দিয়ে ওদের খেলা দেখতেন। ওরা খালি পায়ে খেলতেন। একদিন খেলতে খেলতে ওদের এক বন্ধুর পায়ে পেরেক ফুটে গিয়েছিল। সোমনাথ পণ্ডিত হাসপাতালে নিয়ে যেতে ভর্তি করে নিল। পরদিন থেকে ধুম জ্বর। সাহেব ডাক্তার বলল সেপটিক হয়ে গেছে, বাঁচার আশা কম। ওর মা বাবা এসে দাদুকে ধরলো। হ্যাঁ, আপনি একবার বলুন না যে ও বেঁচে যাবে। পাড়া সবাই ওখানে উপস্থিত। দাদু বললেন, আমি বললে বেঁচে যাবে মানে? ছেলেটির বাবা বললেন, আপনি সত্যবাক, আপনি বললে ভাগ্যে না থাকলেও ভগবান আপনার কথা মিথ্যে হতে দেবে না। ছেলেটির বাবাকে নাকি দাদু বলেছিলেন, যদি তাই বিশ্বাস থাকে তবে তোমার ছেলে নিশ্চয়ই বেঁচে যাবে। ছেলেটি বেঁচে ফিরেও এসেছিল। এইবার যে ঘটনাটা বলবো তার দুজনের বয়ানই এক। দাদুর দেহ যাবার কিছুদিন আগে এইসব ইয়ং ব্রিগেডদের একজনের হাতে একটা কাগজ দিয়ে বলেছিলেন, আমার দেহ নিয়ে যাওয়ার সময় এই কাগজ থেকে গান করতে করতে যাবি, সবাই কপি করে নিস।
দাদু তার আগে থেকেই স্থির করা সময় দেহ ছাড়লেন। বিধানরা এসেছিলেন, সঙ্গে কিছু ডাক্তারি ছাত্র বললেন, আজ ডাক্তার হিসেবে ওনাকে দেখাতে এসেছি, কিন্তু নিজের কারিশমা অর্থাৎ ডাক্তারগিরি দেখাতে এসে দেখি এ তো একজন ব্রহ্মজ্ঞ ঋষি। তার দেহত্যাগ দেখতে, কারণ এখনো অনেক কিছুই এই রকম দেহত্যাগের ব্যাপারে চিকিৎসা শাস্ত্রের অজানা। কি করে তিনি আগে থেকে প্রেডিকশন করলেন তার আপকামিং ডেথ নিউজ নিয়ে? দাদুর দেহ নিয়ে যখন দাদুরই কথা মতো কাগজে লেখা উপনিষদের মন্ত্র আর গান করতে করতে এগোচ্ছি, সামনে সামনে ঝিরঝির করে বৃষ্টি হতে লাগলো। এ যেন মহামানবের যাওয়ার পথ ধুয়ে পরিষ্কার করে দিতে লাগলো বরুণদেব স্বয়ং। প্রবর্তিত দ্বীপ ইব প্রদীপাত, শ্রীরামকৃষ্ণ প্রদীপ থেকে তার দাদা নরেন্দ্রনাথের মতো মহেন্দ্রনাথও তার জীবন প্রদীপটা জ্বালিয়ে নিয়েছিলেন। স্বামীজিও তো ইচ্ছামৃত্যু বরণ করেছিলেন। তাই অনেক ভেবে দেখলাম ওনার এই 150 বছরের জন্মদিনে ওনাকেও যদি আমরা রামকৃষ্ণ পার্ষদ হিসেবে ধরে নিই, তাহলে কি বিশেষ ভুল বলা হবে? আমি এটি ফেসবুক থেকে সংগ্রহ করেছি। এতক্ষণ আপনার মন দিয়ে শুনছিলেন আজকের এই প্রতিবেদনটি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।